আমরা যেহেতু আজকে এই কনস্টিটিউশন মানে এটা আমার একটা মনে হয়েছিল যে বনগাঁতে আমাদের আলোচনার বিষয় ছিল যে সীমান্তবর্তী এলাকার পশ্চিম বাংলার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকার উন্নয়ন কেন প্রয়োজন এবং আমি সেখানে ওই সীমান্ত বিকাশ উৎসব যেটা এই নভেম্বর মাসের 12 তারিখে কেন্দ্রীয় গৃহমন্ত্রী সূচনা করলেন যে ভারতের 15,000 কিলোমিটার যে সীমান্ত সেই সীমান্তগুলো প্রত্যেকটা জোনে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী যাবেন, সেখানে তারা থাকবেন কিছুদিন এবং সেই প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকার উন্নয়ন কেন দরকার এবং কি ধরনের উন্নয়ন, তার সেই প্রকল্পের জন্য কত টাকা, কত রিসোর্সেস। এবং আমি এটাও বললাম যে আমাদের মনে করতে হবে একটি অদ্ভুত পলিসি যেটা কংগ্রেসের সরকার নেহরুর আমল থেকে ফলো করেছিল এবং 2003-এ তখন যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন একে অ্যান্টনি পার্লামেন্টের লোকসভায় উনি ইট ইজ অন রেকর্ড বলেছেন যে আমাদের একটি অদ্ভুত সীমান্তবর্তী এলাকা উন্নয়নের একটি অদ্ভুত অ্যাপ্রোচ ছিল। অ্যাপ্রোচটা কি ছিল যে আমরা বর্ডার এরিয়াস গুলোকে ডেভেলপ করব না, সেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব না, সেখানে রাস্তা তৈরি করব না, পুল নির্মাণ করব না, কিচ্ছু করব না। কেন করব না? ওই এনিমি যদি ভেতরে ঢুকে আসে তাহলে আর বেশি ভেতরে যাতে আসতে না পারে। ইটস আ ভেরি স্ট্রেঞ্জ লজিক এবং এটা আমরা বলছি না। at that time the defense minister, UPA সরকারের ডিফেন্স মিনিস্টার একে অ্যান্টনি is on record having said this in Lok Sabha। কিন্তু 62 সালে তো আটকানো গেল না চীনকে। রাস্তা না থাকা, পুলও ছিল না, রাস্তা ছিল না, ইনফ্রাস্ট্রাকচার ছিল না, ল্যান্ডিং স্ট্রিপস ছিল না, হেলিপ্যাড ছিল না, তাও তো চীন একেবারে তেজপুর অব্দি ঢুকে এসেছিল এবং তখন নেহরু সেই বিখ্যাত উক্তি মাই হার্ট গোজ আউট টু দ্য পিপল অফ আসাম। এবং আমি লিখেওছি এটাতে রাজ্যসভাতে 62 সালে ডিসেম্বর ডিবেট হলো এই, এটা তো হয়েছে 62 অক্টোবর, ডিসেম্বর অব্দি, পুরো ডিসেম্বর অব্দি মাঝে মাঝে ডিবেট চলছিল রাজ্যসভাতে। ডিবেটে কোবরাঘাটে বলেছিলেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার ফাউন্ডিং প্রেসিডেন্ট, এখন তো দুবার হয়ে গেছে, কিন্তু মূল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার ফাউন্ডিং প্রেসিডেন্ট কোবরাঘাটে ছিলেন এবং চন্দ্রশেখর তখন প্রজা সোশ্যালিস্ট পার্টি পিএসপির ক্যান্ডিডেট, কনসেনসাস ক্যান্ডিডেট হয়ে চন্দ্রশেখর যে প্রথম পার্লামেন্টে ঢুকলেন উনি রাজ্যসভাতে ঢুকেছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী 62-তে was serving his first term in রাজ্যসভা। 57-এ উনি জিতেছিলেন, তারপরে 62-তে উনি যখন সেকেন্ড টাইম জিতলেন না, 62-তে উনি রাজ্যসভায়। ইন্টারেস্টিং কনভারসেশন চলছে। কি কনভারসেশন আমি শর্টে ওটা বলে তারপর মূল বিষয় আসবো, কিন্তু ইট ইজ কানেক্টেড উইথ দি কনস্টিটিউশন। তো সেখানে চন্দ্রশেখর বলছে যে আমি তেজপুরে ঘুরে এসেছি, কোবরাঘাটে বলছেন আমরা পেপারে পড়েছি, চন্দ্রশেখর বলছেন আমি তেজপুরে ঘুরে এসেছি এবং পরিষ্কার সেখানে লোকেরা বলছে ডিএম তো সব ছেড়ে চলে গেছে, ঠিক আছে, কিন্তু আসাম সরকারের, তখন কংগ্রেসের সরকার, আসাম সরকারের দুজন মন্ত্রী ওয়ার স্টেশনড ইন তেজপুর। নেহরু যেদিন ওইটা বললো মাই হার্ট গোজ আউট টু আসাম, দে ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু এভাকুয়েট, পালিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল। এবং রাহুল গান্ধী আবার নরেন্দ্র মোদীকে কাওয়ার্ড বলছে, ও তো গোষ্ঠী কাওয়ার্ড, দলটাই কাওয়ার্ড, এমন কাওয়ার্ড এখন যে নিজের অস্তিত্ব বাঁচাতে একদিকে অভিষেক সিংভি যাচ্ছে রাজ্যসভায় যাদের সাপোর্টে, তারাই আবার কংগ্রেসের ওয়ার্কার্সদের পেটাচ্ছে, কিন্তু তাদের মুখে কোনো প্রতিবাদ নেই। যাই হোক, এগুলো আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু গ্রস পলিটিক্স, কেন আমরা এখানে আমি সবসময় লুক ফরওয়ার্ড টু কামিং টু কল্যাণী এবং কল্যাণীতে আমার সবসময় মনে হয় আমি কিন্তু এখানে কোনো ওই বাণী দিতে আসিনি, কেন আই অনেস্টলি ফিল যে এইটা দিস অডিয়েন্স ইজ ডিফারেন্ট। এখানে অনেক আমার বন্ধুদের দেখতে পাচ্ছি, পুরনো মুখ যারা আমাদের 2019-এ আমাদের সাথে এক সমানে থেকেছে, দেখেও ভালো লাগছে। এই ভার্চুয়াল থেকে অবশেষে ফিজিক্যাল জগতেও আসা গেল। তো কথাটা হচ্ছে যে এই একটা অদ্ভুত যে আমরা বর্ডার এরিয়াগুলোকে ডেভেলপ করবো এবং তারপর আমরা দেখছি যে 2014 থেকে সেটা পাল্টে গেছে, কমপ্লিটলি পাল্টে গেছে। এবং আমাকে প্রশ্ন করছিল, আপনাদেরও অনেকে বিভ্রান্তিকর মন্তব্য করার চেষ্টা করে যে চায়না ভেতরে ঢুকে এসছে, আসেনি। চায়নার সবচেয়ে রাগ হচ্ছে যে আমরা বর্ডার এরিয়াগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি কেন। 2008 থেকে 2014 একটি মাত্র টানেল চায়না বর্ডারে তৈরি হয়েছিল। আজকে
14 থেকে 2020 6টা টানেল হয়ে গেছে, 19টাতে আরো কাজ হচ্ছে। এবং আপনারা নিজেরাই দেখেছেন ওই হিমাচলে গিয়ে যে মোদিজি যে টানেলটা ইনঅপারেট করলেন, তার আগে চেনানি নাসরি যে টানেলটা, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নাম দেওয়া হয়েছে, শ্রীনগর কাশ্মীরে যেটা করলেন, কানেক্টিং শ্রীনগর টু জম্মু টু শ্রীনগর, এগুলো হচ্ছে। এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা পেজ অনেক বেড়ে গেছে। বর্ডার রোড অর্গানাইজেশনকে আরো ফ্রিডম দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কোনো ছোটখাটো মানে ছোট অ্যামাউন্ট কি কয়েকশো কোটি টাকার অ্যামাউন্টের জন্য দিল্লি থেকে টাকা বলে দিয়েছে উইদাউট এনি। না হলে আগে ছিল দিল্লি, আবার দিল্লি থেকে স্যাংশন করতে করতে অলরেডি 3টে প্লাটুন হয়তো ভেতরে ঢুকে। এই রকম পরিস্থিতি। এবার আজকে আমি যেটা ওই বলছিলাম যে আজকে খুব ইম্পর্টেন্ট একটি দিন, কেননা আপনারা দেখে থাকবেন যে সারা দিন প্রধানমন্ত্রী 3টে ভ্যাকসিন সেন্টার ভিজিট করেছে। এবং এই 3টে ভ্যাকসিন সেন্টারে ভিজিট করে বেসিক্যালি ইট ইজ দ্যাট আগে থেকে এখন ফিজিক্যালি করছেন, আগে থেকে তো কন্টিনিউয়াস আপডেটস, ইজ লিডিং দি ফাইট টু ডেভেলপ ইন্ডিয়াস ভ্যাকসিন अगेंस्ट কোভিড ফ্রম দ্য ফ্রন্ট। এবং এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আমরা একটি কনফিডেন্ট দেশ হিসেবে এই যে লকডাউনের সময় বা এই কোভিড প্যান্ডেমিকের সময় বিভিন্ন দেশে আপনারা দেখুন কি হচ্ছে। কিছু দেশে তারা কোনো রকম বাধ্যবাধকতার মধ্যে থাকতে চাইছে না, ব্রাজিলের অবস্থা দেখুন। এবং এত একটি ডাইভার্স দেশ, সেই ডাইভার্স দেশে এই যে পুরো একটি ক্রমে নিয়ন্ত্রিত হয়েছে সব, এবং ফেডারেল স্ট্রাকচারকে মাথায় রেখে এই নিয়ন্ত্রণটা হয়েছে। ফেডারেল স্ট্রাকচার তার স্পিরিট কি, কোনো সময় স্টেটকে যাতে ওভার রুল না করা, এমনকি সেন্ট্রাল টিমস যেগুলো যাচ্ছে, কথা আমি একাধিকবার বলেছি যে সেন্ট্রাল টিম যেগুলো পাঠানো হয়েছে কেবলমাত্র বিজেপি শাসিত রাজ্যে তারা যায়নি সেটা না, তারা গুজরাট থেকে শুরু করে তামিলনাড়ুতেও গেছে, রাজস্থানেও গেছে, মধ্যপ্রদেশেও গেছে, সব স্টেটে গেছে, in order to be able to enhance সেই স্টেটের ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের জন্য। কিন্তু একটি মাত্র রাজ্যের মানুষ না, সেই রাজ্যে যারা দায়িত্বে রয়েছে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্যাট স্টেট, প্রত্যেক পদে যদি শুধুমাত্র কোভিড প্যান্ডেমিক হ্যান্ডলিং এর ইস্যুটা নিয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, বলেছিল একটি মাত্র রাজ্যের একটি মাত্র শাসন ব্যবস্থা আমাদেরকে সারাক্ষণ কনফ্রন্টেশনিস্ট একটি অ্যাপ্রোচ নিয়েছে, এবং সেটা হলো পশ্চিমবাংলা। তো আমরা দেখছি, আমি কল্যাণীতে কথা আগেও বলেছি, গত বছর যখন এসেছিলাম তার আগেও বলেছি, ইনফ্যাক্ট আমার মনে আছে আমরা গত বছর জুলাই মাসে কল্যাণী এসেছিলাম, এবং ঠিক তার গত বছর জুলাই, এবং ঠিক তার 101 মাসের মধ্যে অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370। আমরা দেখছি যে প্রত্যেক স্টেপে এই যে পশ্চিমবাংলা থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মেম্বার্সরা যারা ছিলেন, মানে কত নাম আমি বলবো, দুজনের নাম মনে পড়ছে, এক হলো লক্ষ্মীকান্ত মৈত্র, নবদ্বীপের সাংসদ, এবং অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে, আরো তো অনেকে, সুরেন্দ্রমোহন ঘোষ থেকে শুরু করে কংগ্রেসের দিক থেকে প্রচুর পশ্চিমবাংলার রিপ্রেজেন্টেটিভ যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিল। এবং এই কল্যাণীতে দাঁড়িয়ে ডক্টর বিসি রায়ের কথা না বললে হবে না, যে উনি একজন খুব ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড চিফ মিনিস্টার। মানে প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি যে লিস্ট অফ হিজ অ্যাচিভমেন্টস 62 পর, সত্যি আমাদের প্রশ্ন করা উচিত যে ইন টার্মস অফ সলিড ডেভেলপমেন্ট এই রাজ্যে কি হয়েছে। প্রত্যেকটা প্রজেক্ট যেগুলো আইদার উনি রিয়েলাইজ করে গেছিলেন কিংবা প্ল্যান করেছিলেন, হি কুড নট কমপ্লিট 14 ইয়ার্স উনি, বাট হি ওয়াজ আ ভেরি ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড চিফ মিনিস্টার, একজন যিনি নেহরুকেও ওভাররুল করতে পারতেন। কিন্তু অন ওয়ান হ্যান্ড আমরা দেখি যে ওনার ট্রিমেন্ডাস পার্টনারশিপ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে একদিকে, মানে উনি ডক্টর মুখার্জি রিজাইন করে, সেন্ট্রাল ক্যাবিনেট থেকে রিজাইন করে যে অবস্থান নিয়েছিলেন সেটা উনি সমর্থন করেন, কিন্তু দ্যাট নেভার ব্রোক হিজ পার্টনারশিপ উইথ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অন্যদিকে ওই সেই একটা খুব ফেমাস আছে, ওই মাথায় ছিলেন নেহরুর সেক্রেটারি বিধান রায় যেতেন যখন দিল্লিতে, উনি ব্রেকফাস্ট নর্মালি তিন মূর্তিতেই করতেন নেহরুর সাথে। তো ফোন করেছেন দিল্লি পৌঁছে, ইজ জওয়াহর দের,
তখন আমি ব্রেকফাস্টে আসতে চাই, এমও মাথায় বলেছেন নো হি ইজ নট দেয়ার বাট ইউ ক্যান হ্যাভ ব্রেকফাস্ট উইথ মি, ইউ ক্যান জয়েন মি ফর ব্রেকফাস্ট। তো বিধান রায় ফোনটা ইডিয়েট বলে ফোনটা রেখে দিয়েছিলেন। বাই হি ওয়াজ দ্যাট কাইন্ড অফ। কিন্তু কোন সময় কোন স্টেপে আমরা দেখিনি যে হি টেকস আ পশ্চার অর আ পজিশন which is contradictory to the federal spirit, which is contradictory to the entire union concept of union of states, এবং কোন সময় উনি এমন কিছু কোন অবস্থান নেননি যে ভারতের লার্জার ন্যাশনাল ইন্টারেস্ট উইল সাফার। কিন্তু আমরা দেখছি যে এই গত 9 বছরে বিশেষ করে, হ্যাঁ 45 বছরে একটা মাইন্ডসেট, 35 বছরে একটা মাইন্ডসেট ডেভেলপ হয়েছে, এবং এই মাইন্ডসেটটা পশ্চিম বাংলাকে আস্তে আস্তে এমন একটি কর্নারে ঠেলে নিয়ে গেছিল যে সেই পশ্চিম বাংলা মার্জিনালাইজড এবং কর্নার হয়ে গেছে। এবং এই যে যেটা আমি বলি যে বঞ্চনার রাজনীতি, পলিটিক্স অফ ডেপ্রিভেশন, এই একটা মাইন্ডসেট যে আমরা সবসময় ডিপ্রাইভ, আমরা নেগলেক্টেড, এবং দিল্লিতে যারা বসে আছে তারা আমাদের ইন্টারেস্টের এগেইনস্টে কাজ করছে। কিন্তু মানে ইটস এ ভেরি, কিন্তু যদি স্ট্রাকচারটা আমরা দেখি, পলিটিক্যাল স্ট্রাকচার, 35 বছর যারা পশ্চিম বাংলায় রাজত্ব করেছিল, they had a decisive say in the center, দিল্লিতে। কেন দিল্লিতে যারা 45 বছর রাজত্ব করেছিল তারা তো পলিটিক্যাল অ্যালাইজ ছিল, আইডিওলজিক্যাল কমরেডস। কেন 60-এর দশক 70-এর দশক থেকে বামপন্থী পার্টিগুলো থেকে, স্পেশালি 62 এর পর যখন এই সিপিএম তারপর যখন ফর্ম হলো, বামপন্থী রাজনীতিতে বামপন্থী পার্টিগুলোর মধ্যে সবসময় ডিসকাশন হতো যে আমরা কংগ্রেসের সাথে অ্যালাইন করব কি করব, এবং আমাদের সবটা আমরা প্ল্যানিং করব ভিজাভি দ্য কংগ্রেস, রিগার্ডলেস অফ whether কংগ্রেস ইজ ইম্পোজিং আর্টিকেল 356 অর নট। এমনকি কেরালাতে তো লেফট ফ্রন্টের ইএমএস এর সরকার বরখাস্ত করা, তারপরে শঙ্করন নায়ারের সরকারকে মেজরিটি মানে মেজরিটি না, সিঙ্গেল পার্টি মেজরিটি ইমার্জ করার পরেও 54 না 56 এ না 64 66 এ আর্টিকেল 356 ওয়াজ ইম্পোজড। কথাটা হলো যে এই যে একটি মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা এমন ভাবে ডেভেলপ করলো ওভার লাস্ট 35 ইয়ার্স, এবং 2011 থেকে 2020 এটা একটি এক্সট্রিমে চলে গেছে। এমন এক্সট্রিমে গেছে যে যদি ভারতের সেনাবাহিনী নর্মাল রুটিনে তাদের অ্যাক্টিভিটি করছে, তারা যদি রাজপথগুলোর পাশে তারা দাঁড়িয়ে ভলিউম মেজার করছে, ভলিউম অফ ট্রাফিক মেজার করছে, which is a standard exercise annually, যে ভলিউম অফ ট্রাফিক মেজার করা উচিত। কেন? তাহলে আমরা বুঝবো যে এমার্জেন্সির সময় কতগুলো ট্রাক বা কত সাপ্লাইজ আমরা সেই রাজপথ দিয়ে একটা সার্টেন পয়েন্টে পাঠাতে পারি। বলা হলো যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে ভারতীয় সেনাবাহিনী তার বিরুদ্ধে রেবেলিয়ন করছে। অদ্ভুত চিন্তা ভাবনা, মানে there is একটু অসামঞ্জস্য, মানে একটু বললেও কম। সিএ যখন পাস হলো, ভারতের পার্লামেন্ট দ্বারা রাষ্ট্রপতি অনুমোদিত সিএ পাস হলো, সেই সিএ এর বিরোধিতা করাই যায়। অনেক অ্যাসেম্বলিতে সিএ এর বিরোধিতা করে রেজলিউশন পাস হয়েছে, কিন্তু দোজ রেজলিউশনস ক্যান বি ডাম্পড ইন দি ওয়েস্ট পেপার বাস্কেট। সিম্বলিক ছাড়া তার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই। যেহেতু আমাদের বক্তব্য হচ্ছে দি আইডিয়ালস অফ দি কনস্টিটিউশন এবং পশ্চিম বাংলার বর্তমান পরিস্থিতি, তো একজন মুখ্যমন্ত্রী যিনি কনস্টিটিউশনের উপর হাত রেখে ওথ নিলেন, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ আ স্টেট, উনি পাবলিকলি দাঁড়িয়ে ইউনাইটেড নেশনস কে ইনভাইট করছেন টু হোল্ড আ রেফারেন্ডাম। তাতে কোনো যাকে বলে না মাথা মুন্ডু নেই সেই আহ্বানে, কিন্তু আমি মাইন্ডসেটের কথা বলছি যে she demands the intervention of the United Nations to hold a referendum and to tell us whether the CA is a legal law or not. এই পরিস্থিতি। এবং তারপর আমি আসছি যে পরিষ্কারভাবে দিনের পর দিন বছরের পর বছর প্রত্যেকটি কেন্দ্রীয় প্রকল্প যে আসছে পশ্চিম বাংলায়, যার টাকা আসছে, এবং আমি দুটো উদাহরণ দেব। সেপ্টেম্বর মাসে আপনাদের হয়তো মনে আছে
যে এই যে গত 6 বছর ধরে কনসেপ্ট অফ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই কথা আপনাদের কিছু নতুন করে বলার নেই, ইউ অল নো, আই মিন ইউ আর অল অ্যাওয়্যার, আই এম জাস্ট মেকিং এ পয়েন্ট। অনেক লুপ হোলস বন্ধ করা গেছে। এই যে মিডলম্যানের যে কনসেপ্টটা কৃষি বিলের আজকে যারা বিরোধিতা করছে, খুব ভয়াবহ কিন্তু পরিস্থিতি। সো কল্ড যারা ফার্মার্সরা বিরোধিতা করছে, সেই বিরোধিতা করার সেই বিরোধীদের মঞ্চ থেকে খালিস্তানি স্লোগানস দেওয়া হয়েছে। হ্যাঁ, খালিস্তানি স্লোগানস, মিডলম্যানরা আছেন। হ্যাঁ, যে ইন্দিরাকে যেটা করা গেছিল মোদিকে সেটা করা যাবে না। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে বসে ঘোষণা করছেন, ওরা আমাকে যদি ডাকে আমি ওদের সাথে হাঁটতে যাব। উনি আগে ঠিক করুক না উনি পুলওয়ামাতে যারা হামলা করেছিল তাদের সাথে তাদের সমর্থন করবে, না যা খালিস্তানি স্লোগান দিচ্ছে তাদের সাথে হাঁটবে, বা সিএর বিরোধিতা করে বাইরের লোকেদের ডাকবে, কি চান করতে। এটা আমি একটু ডাইভার্ট করলাম। এবার আমি আসি কেন্দ্রীয় প্রকল্প। 8ই সেপ্টেম্বর দুটো চিঠি উনি লিখেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়কে, মন্ত্রীকে এবং স্বাস্থ্যমন্ত্রী, যে আমরা দুটোই কিষাণ সম্মান নিধি যে 12,000 টাকা করে কৃষকরা পাবে, আমরা সেটা লাগু করতে রাজি আছি, এবং আয়ুষ্মান ভারত আমরা লাগু করতে রাজি আছি। টাকাটা কিন্তু আমাদের মাধ্যমে রুট হতে হবে। মানে আমি কারণ এই কথাগুলো কেন বলছি, যে আমাদের যদি প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে দি চ্যালেঞ্জেস বিফোর দি আইডিয়ালস অফ দ্য কনস্টিটিউশন ইন ওয়েস্ট বেঙ্গল, একটা অদ্ভুত পরিস্থিতি। কিন্তু এনআইএ আল কায়দা অপারেটিভসদের বাল্ক আল কায়দা অপারেটিভস বাম আমলে পশ্চিম বাংলা করিডর ছিল। হ্যাঁ, এখন মা মাটি মানুষের আমলে পশ্চিম বাংলা ঘাঁটি হয়ে গেছে। বাল্ক আল কায়দা অপারেটিভসদের অ্যারেস্ট করা হলো মুর্শিদাবাদে, এবং তাদের যোগসূত্র একেবারে মানে কেরালাতে যে একটি হোটেলে ওই যে মালাবারি পরাঠা বানায়, খুব টেস্টি মালাবারি পরাঠা উইথ কোরমা, মালাবারি পরাঠা বানান মুর্শিদাবাদের বাসিন্দা, বাট দ্যাট ইজ হিজ ডে জব। ওভারটাইম হি ইজ অ্যান আল কায়দা রিক্রুট। আমাদের ভাবতে হবে। এবং এই রাজ্যের তো মুখ্যমন্ত্রীর দুজন স্পেশাল উপদেষ্টা আছে ন্যাশনাল সিকিউরিটি, রীনা মিত্র এবং সুরজিৎ কর পুরকায়স্থ। তারা তো স্পেশাল অ্যাডভাইজার অন সিকিউরিটি টু দ্য চিফ মিনিস্টার। মুখ্যমন্ত্রী এবং তার অ্যাডভাইজাররা কি বললেন? Why did the NIA arrest Al Qaeda operatives without informing them? This is what they said. The problem with them was not how Al Qaeda operatives started operating in Murshidabad এবং 8 ফিট দেয়ালওয়ালা সুড়ঙ্গ, 8 ফিট দেয়ালওয়ালা বাংকার তৈরি করেছে, এবং তারা হোমমেড আর্মার তৈরি করছে। দ্যাট ওয়াজ নট देयर হেডেক। যে 8 ফিট বাংকার ওভারনাইট তো তৈরি হয় না, 2 মাস ধরে করছে তো। হ্যাঁ, সে দিনের বেলায় মিস্ত্রির কাজ করছে, রাতের বেলায় আল কায়দার বাংকার তৈরি করছে। তো দেন হোয়াট অ্যাবাউট ইওর লোকাল ইন্টেলিজেন্স? তার মানে তো ব্রেকডাউন হয়েছে, কমপ্লিট লোকাল ইন্টেলিজেন্স। আইদার ব্রেকডাউন হয়েছে, না হলে বলা হয়েছে ওইদিকে দেখবে, ওইদিকে দেখবে। আমরা তো গরুদের লাথি খেতে রাজি আছি, তো কেন দেখবে ওইদিকে? দেখবে না। তো কথাটা হচ্ছে যে দিস ইজ দ্য সিচুয়েশন। তো ওখানে প্রশ্নটা হচ্ছে তারা আমাদের ইনফর্ম না করে কেন অপারেশন করেছে। এনআইএ ক্যান ডু দ্যাট, দ্যাট ইজ আ সেপারেট ইস্যু। আমি ওর মধ্যে ঢুকছি না। আইনগত ভাবে আপনারা এনআইএ চার্টার করলে, যারা পড়েনি তারা সেই কথাগুলো বলে। সেকেন্ড হচ্ছে, আমি আগেও কথা বলেছি, বর্ধমান ইউনিভার্সিটি থেকে হাঁটা পথ খগড়াগড়, সেখানে এই জিনিস পুরো জেএমবির ব্লাস্ট হলো, এই সব হলো অক্টোবর 2 অক্টোবর 2014। অদ্ভুত, এভরি টাইম 2 অক্টোবর এই রাজ্যে কোনো বোমা বিস্ফোরণ। যেদিন গান্ধী জয়ন্তী পালন হচ্ছে সারা দেশে, এখানে আল কায়দারা, জেএমবিরা, জঙ্গিরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কি বলা হলো? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এলেন, স্পেশাল মিটিং করলেন, সব হলো। 36 ঘন্টা না 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি গৃহমন্ত্রী, বললেন সাজানো ঘটনা। এজেন্সি, আমিও 30 বছর দিল্লিতে রাজনীতি করেছি, আমি জানি
এজেন্সি দ্বারা করানো হয়েছে। এই একদিকে হচ্ছে কনস্টিটিউশনের বিপরীত যে মাইন্ডসেটটা ডেভেলপ হচ্ছে, সেই মাইন্ডসেটটা এমন স্ট্রং হচ্ছে যে মানতেই রাজি নেই যে পশ্চিমবাংলার সামনে জাতীয় সুরক্ষার একটি বিশাল সংকট এবং পশ্চিমবাংলা করিডোর থেকে ঘাঁটিতে পরিণত। এই এক। সেকেন্ড হচ্ছে ওই প্রকল্প, প্রত্যেক পদক্ষেপে এমন একটি অ্যাটিটিউড যে টাকাটা আমায় দাও, না হলে আমি লাগু করতে দেব না। কি ধরনের এই মাইন্ডসেটটা আমাদের বুঝতে হবে। তারপরে যেটা অন্য থার্ড, যে আমি গায়ের জোর দেখিয়ে দরকার পড়লে পার্লামেন্টেও মাইক ভাঙবো, মাইক ছুড়বো, আইন পাশ হতে দেব। এটা অদ্ভুত মাইন্ডসেট, মানে একেবারে অদ্ভুত না, সাল ছড়ে ফেলেছে। আছে এক্সাম্পল আছে, ফার্নিচার ভেঙেছিল, হেরিটেজ ফার্নিচার ভেঙে দিয়েছে। সেজন্য আমার মনে হচ্ছে যে আজকে যখন আমরা সমগ্র পশ্চিমবাংলার কথা বলছি, আমরা সোনার বাংলা গড়ার কথা বলছি, আমরা বলছি যে there should be, there is no other way, industrial revival, economic revival of West Bengal, employment generation যেটা সবচেয়ে বেশি দরকার, স্বাস্থ্য পরিকাঠামো। এতদিন এই এইমস বিল্ডিংটা যখন ক্রস করছিলাম, এত সুন্দর বিল্ডিং হচ্ছে, ইট উইল পুট দি এইমস দিল্লি টু শেম। সেই এইমস দিয়ে কত রাজনীতি। এটা কিন্তু ওই সেই মাইন্ডসেট যে আমি ইউনিয়ন ফেডারেল স্ট্রাকচারের কথা যখন আমার দরকার আমি বলবো, কিন্তু আমি কাজে মানব না, এবং প্রত্যেকটা একটা ওই লেভেলের রাজনীতি আমি করব যেখানে সাধারণ মানুষ ভুক্ত হবে। তো সেই জন্য যখন আমরা সামগ্রিক রিভাইভালের কথা বলছি পশ্চিমবাংলা, আমাদের এই প্রশ্নটা করতে হবে। এবং সেই জন্য এই না যে আমি আজকে এসে একটু আমরা কথা বললাম, আপনারা শুনলেন খুব পেশেন্টলি, খুব পোলাইটলি আপনাদের কথা শুনলেন, সেটা না। কথাটা হচ্ছে যে এবার এদিক থেকেও আসতে হবে। আজকে দেরি হয়ে গেছে, কিন্তু আমি সরাসরি বলবো, এবং যারা আমার বন্ধুরাও এখানে রয়েছে, অনেকে সিনিয়র্স যারা আছেন, যে আমি আপনাদের একটি অনুরোধ করবো যে এরপরে এই এক সপ্তাহের মধ্যে আপনারা একটা গ্রুপ বানিয়ে নিজেদের মধ্যে একটু বসে একটু আলোচনা করে যে আমাদের এই পুরো রিজনটার